সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করতে চাই বিএনপির কর্মসূচি ঘিরে যে উত্তেজনা আছে, নির্বাচন কমিশনের ইভিএম নিয়ে উদ্যোগ এবং হাতে কিছু সময় থাকলে ইডেন কলেজ পরিস্থিতি বিষয়েও আলোচনা করার আশা রাখি। এসব বিষয়ে আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল, আছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার FCMA, আরও আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোরাব হাসান। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি জনাব শহীদুল ইসলাম বাবুল আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা লক্ষ্য করেছি যেটা গত কিছুদিন যাবতই রাজনৈতিক কর্মসূচি ঘিরে এক ধরনের উত্তেজনা হাঙ্গামা হচ্ছে। আজও আমরা দেখলাম যে হাজারীবাগে বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। সব কিছু মিলে এই রাজনৈতিক এই কর্মসূচিটা নিয়ে এত উত্তাপ উত্তেজনা কেন? আসলে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আমাদের সহ আলোচক দুজন সম্মানিত, ওনাদেরকেও ধন্যবাদ, অভিবাদন। দর্শক শ্রোতা যারা আছে তাদের প্রতিও কৃতজ্ঞতা। প্রথমে আমি একটা জিনিস ট্র্যাজিক ব্যাপার বলে নেওয়া দরকার যে পঞ্চগড়ে একটা ট্রলার ডুবিতে ভয়ঙ্করভাবে এই পর্যন্ত সম্ভবত 45 জনের বেশি মানুষ, 50 জনের লাশ উদ্ধার করা হয়েছে, এখনো নিখোঁজ আছে প্রায় সমসংখ্যক মানুষ রয়েছে। এটা একটা ট্র্যাজিক ঘটনা। আমাদের নদীমাতৃক দেশ বাংলাদেশে এরকম ঘটনা প্রতিনিয়তই আমরা দেখি। তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারদের সমবেদনা জানাই। এখন আসি আপনার যে প্রশ্ন বা রাজনৈতিক বাস্তবতা। দেখেন, দীর্ঘকাল যাবৎ, প্রায় 1 দশকের বেশি সময় যাবৎ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বাস্তবতা, আপনারা যেহেতু গণমাধ্যমে কাজ করেন নিশ্চয়ই আপনারা পর্যবেক্ষণ করছেন, দেখছেন। বিগত 2টা নির্বাচন দেখেছেন বাংলাদেশের মানুষের সাথে কীরকম তামাশা হয়েছে, প্রহসন হয়েছে এবং এটাকে বৈধতা দেবার জন্য ছলে বলে কৌশলে সত্য মিথ্যা দিয়ে নানানভাবে মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। কিন্তু এখন যখন মানুষ বিষয়টা মানুষের যখন একেবারে খাদের কিনারে চলে গেছে, মানুষ আর দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তার মানুষের কোনো উপায় নেই। মানুষ এখন ঘর থেকে বের হচ্ছে। এতদিন ওনারা ভয়ের সংস্কৃতি দিয়ে, এই লগির বৈঠা, এই হেলমেট লিক, এগুলো দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, পিজিআর বিজিবি দিয়ে অনেক মানবাধিকার লঙ্ঘন করছে। সেই জায়গাগুলো ক্রমান্বয়ে তাদের সংকুচিত হয়। কিন্তু রাজনৈতিক কর্মসূচি আপনারা পালন করবেন, সেখানে এই সংঘাত সংঘর্ষের আমি বলছি সেই জায়গায় আসছি। আপনি দেখেছেন বিগত 3 মাস আগে বিএনপির যে কর্মসূচি তৃণমূল পর্যায়ে, আমরা তো যুদ্ধ করতে নামিনি। আসলে প্রথমের কর্মসূচিগুলো দেখছেন, মাঝখানের গুলো দেখছেন, এখনো দেখছেন। ওনারা যখন দেখেছে এবং আপনারাও দেখেছেন যে বাংলাদেশে বিএনপির কর্মসূচি, যদিও ওনারা বলে থাকে যে বিএনপি নাই, বিএনপি থাকবে না, বিএনপি অস্তিত্ব সংকটে, বিএনপি বিলীন হয়ে যাবে, বিএনপি ভেঙে চুরমার হয়ে যাবে, এইসব কথা আওয়ামী লীগের লোকরা এখন আবার একটু কম বলে যে না, বিএনপি একটা রাজনৈতিক শক্তি, কেউ কেউ বলেন আর কি। কিন্তু বাস্তবতা যেটা, এই কর্মসূচিগুলায় টোটাল শান্তিপূর্ণ কর্মসূচি আপনি দেখেছেন। প্রথম দিকে বিভিন্ন থানায়, কক্সবাজারের রুখিয়া বলেন, নোয়াখালী বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার মানুষ বিএনপির কর্মসূচিতে সম্পৃক্ত হয়েছে। আপনি যদি দেখে থাকেন হাজার হাজার মানুষ, একটা কর্মসূচিতে কোনো সংঘাত সহিংসতার 2-1টা বিচ্ছিন্ন বাদে আপনারা দেখেননি। যখন বিএনপির কর্মসূচিতে এরকম মানুষের ঢল শুরু হয়ে গেল, এটাই হলো বাস্তবতা, তখন হয়তো আওয়ামী লীগ ভয় পেয়ে গেল। সোরাব ভাই তার একটা লেখায় লিখেছিলেন যে ভয় পেয়ে ভয় দেখাচ্ছে আওয়ামী লীগ। সৌরভ ভাই এখানে আছেন, উনি আমি পড়েছিলাম এবং সেটা অনলাইনে খুব ভাইরাল হয়েছিল তার লেখাটা। তো বাস্তবতা কিন্তু তাই যে আওয়ামী লীগ ভয় পেয়ে গেছে বাংলাদেশে না জানি আবার একটা গণ অভ্যুত্থান শুরু হয়ে যায় সরকারের বিরুদ্ধে। তারা যেভাবে দমন করে, পীড়ন করে, ভয় দেখিয়ে, লাঠি দিয়ে, হেলমেট দিয়ে, রড দিয়ে, চাপাতি দিয়ে, গুলি করে, গুম করে মানুষকে দাবিয়ে রাখছে। এখন যদি আবার মানুষের ভয় ভেঙে যায়, সেই জন্য এই যে হামলাগুলো শুরু হলো। প্রথমেই দেখেন প্রত্যেকটা বিনা উস্কানির হামলা। আমি এক একটা করে 2-4টে বলি। আমরা তো এটা জানি। তাহলে আপনি কেন আমাকে দায় দিচ্ছেন? আমাকে এই প্রশ্ন কেন জিজ্ঞাসা আমি দিচ্ছি? আমি দায় দিচ্ছি না। আমরা চাচ্ছি যে একটি রাজনৈতিক কর্মসূচিতে একদম সাধারণ মানুষের, আমি বলি বিএনপির দায়টা কি কারণে দেওয়া হলো আর আওয়ামী লীগের সরকারের বা কি? আমরা কারো উপরে দায় দিচ্ছি না। আমরা শুধু বলেছি, আমি জায়গাটা ব্যাখ্যা করছি। জি প্লিজ,
আবার করবেন। আমি একটু এই পয়েন্টটি একটু শুনে আসি জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার আপনার কাছ থেকে, যে কথাটি এখানে আসছেন, আসলে কি আওয়ামী লীগ কি ভয় পেয়েছে? বিষয়টি এরকম, কর্মসূচি যেখানেই বিএনপি দিচ্ছে তার পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ সেখানে দিচ্ছে, এবং ফলশ্রুতিতে অনিবার্যভাবে বিভিন্ন স্থানে সংঘাত সংঘর্ষ হচ্ছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির সকল দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন এবং আমার বিজ্ঞ আলোচক, বিশেষ করে আমাদের সিনিয়র সৌরভ ভাই। বিএনপিকে ভয় পাওয়া আওয়ামী লীগ বা এই জিনিসগুলা যে প্রশ্নটা আপনারা করছেন, বা ওনারাও হয়তো মাঝে মাঝে হুঙ্কার দেওয়ার চেষ্টা করে যে সরকার ভয়ে ভীত হয়ে এই ধরনের হামলা চালাচ্ছে, যে ব্যাপারগুলো আসলে বলে, এগুলো আসলে কোনো ভয়ের কারণ না। হ্যাঁ, কিছুটা তো ওদেরকে আমরা যে ব্যাপারগুলো ভয় পাই সেগুলো যদি আপনি পুরনো ইতিহাস ঘেঁটে দেখেন, তাহলে তাদের যে অ্যাক্টিভিটিস এবং রাজনৈতিক যে কার্যকলাপ এবং এই জিনিসগুলো, ক্ষমতা গ্রহণ বলেন, বিরোধী দলকে কিভাবে দমন করা বলেন, নিঃশেষ করে দেওয়া, শেষ করে দেওয়া, এই ধরনের অগণতান্ত্রিক সন্ত্রাসী কার্যকলাপের জন্য কিন্তু আমরা ভয় না, আসলে আমাদেরকে সজাগ থাকতে হয়, বিশেষ করে বিএনপির কারণে। তার কারণে আমরা আমাদের প্রতিপক্ষ মানেই হলো বিএনপি, জামাত এবং যত ধরনের এখানে জঙ্গি আছে, মানে যত ধরনের আমাদের দেশের বিরুদ্ধে যতগুলো শক্তি আছে, সব এসে ওই একটাই প্ল্যাটফর্মে কিন্তু জমা হয়। সমস্যাটা হলো ওই জায়গাখানে। তখন তাদেরও কিন্তু রাজনৈতিক এরকম কোনো রুচি নাই, বা এরকম কোনো আদর্শগত তাদের ভিতরে কোনো চেতনাবোধও আমরা দেখি না যে তাদেরকে আমরা এই প্ল্যাটফর্মে যাতে না আসে, আমাদের যে একটা সুন্দর রাজনৈতিক যে একটা কালচার বা আদর্শ বা আমাদের যে ধারাবাহিকতা সেটা যাতে নষ্ট না হয়, এই ধরনের কোনো কাজও কিন্তু আমরা বিএনপিকে দেখি না। আমাদের রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের যেটা বিশ্লেষণ বা আমাদের কাছে যেটা মনে হয় যে একদিকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আপনারা তো আর অন্যদিকে হলো একটা প্ল্যাটফর্ম যেটা এন্টি আওয়ামী লীগ, এন্টি স্বাধীনতা, এন্টি মুক্তিযুদ্ধ, সবকিছু। আপনাদের কর্মসূচিকে তো আপনারা মানে বেটার বলছেন না, আমাদের কর্মসূচি তো বেটার না, আমাদের আদর্শগত যেটা ব্যাপারটা নিয়ে সেটা আমরা একটা নির্দিষ্ট আদর্শ এবং বঙ্গবন্ধুর যে শোষিতের গণতন্ত্র সেটা নিয়ে কিন্তু আমরা সামনে নিয়ে কিন্তু এগুচ্ছি। এখন এইটা বাস্তবায়ন করতে গিয়ে মাঝে মাঝে যে অগণতান্ত্রিক শক্তিগুলা আমাদের গণতান্ত্রিক যাত্রাকে যে ব্যাহত করে, এবং আমরা যে সাম্যর যে একটা ব্যাপার বঙ্গবন্ধুর যেটা বাস্তবায়ন করতে চাই, অর্থনৈতিকভাবে যে মুক্তি দিতে চাই, সেই জিনিসগুলা যখন বাধাগ্রস্ত হয় তখনই আমাদের সাথে তাদের হয়তো কিছুটা সংঘাত এসে যায়, মানে অনিচ্ছাকৃত ভাবেই। তো বর্তমানে ওনারা যে রাজপথ গরম করার যে চেষ্টা করছে, 13.5 বছর ধরে চেষ্টা করছে, কিন্তু আমরা কোনো সময় তাদের সেই গরম ভাবটা দেখাতে চাই, কিন্তু বাস্তবায়িত হয় না এই কারণে যে তাদের কিন্তু সত্যিকারের কোনো কিন্তু রাজনৈতিক কোনো কি বলবো কর্মসূচি কিন্তু নাই। না, কর্মসূচি তো তারা কর্মসূচি বলতে তাদের কোনো মানে তারা তো দিয়েছে কর্মসূচি। না না, কর্মসূচি ঠিক না, মানে তাদের কোনো ইস্যু নাই, ইস্যু নাই। এই যে দ্রব্যমূল্য ভিত্তি করে যে কর্মসূচি একটা রাজনৈতিক দল দেয়, সেইটা কোনো ইস্যুবিহীন তো কোনো কর্মসূচি বা ইস্যুবিহীন তো তেলের দাম বাড়লো, গ্যাসের দাম বাড়লো, দ্রব্যমূল্যের দাম বাড়লো, এগুলো ইস্যু না। বিরোধী দল হিসেবে তো এগুলোই তার সামনে ডেফিনেটলি করবে। সরকারের যতগুলা ভুল ভ্রান্তি থাকবে সেই জিনিসগুলো একটা বিরোধী দল তুলে ধরবে, সেটাই তো গণতন্ত্র। আমরা তো সেটাই চাই যে শুধু টোটালি না, মানে এক একটা বিভাগ হয়ে তারা শ্যাডো গভর্নমেন্ট হয়ে তারা সমালোচনা করুক, যেটা আমি পার্সোনালি খুব ভালো লাগে বা বিশ্বাস করি বা করলে ভালো হয়। কৃষি মন্ত্রণালয় দেখুক একজন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখুক একজন, অন্য অন্য মন্ত্রণালয়গুলো দেখে সমালোচনা করে সত্যিকারের বিষয়টা তুলে ধরুক। একটু সৌরভ ভাই, আমি পেয়েছি না, আমি একটা মিনিট বলে শেষ করি। আপনি যে কথা বলছেন যে জিনিসপত্রের দাম বাড়ছে, সবকিছু বাড়ছে, কিন্তু কেন বাড়ছে এর ব্যাখ্যা আমার প্রধানমন্ত্রীও দিয়েছেন, সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়, আমরা সেটা জানি। সেটার ব্যাপারে যদি আপনারা যদি জেনেই থাকেন তাহলে তো আপনারাও জানেন যে তাদের এই কর্মসূচি বা এই যে লাফালাফি সেটা একটা অবান্তর না, কিন্তু আপনি তো রাজনৈতিক পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছেন। আপনি তো কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনি বাধা দিতে পারেন না। আমি আসবো, অবশ্যই পারবো না, নিশ্চয়ই আসবো। একটু শুনে আসি। কর্মসূচির নামে যদি দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করে, সেখানে তো আইন প্রশাসন বসে থাকবে না। জি, জনাব সোহরাব হাসান, এই যে রাজনৈতিক
উত্তাপ আমরা লক্ষ্য করছি, এর অবসান কিভাবে আর কেনই বা এই উত্তাপ? আমি আনোয়ার ভাইয়ের বক্তব্যের সূত্র ধরেই বলতে চাই, তিনি একটু ভালো কথা বলছেন যে রাজনৈতিক দল মানে সরকারি দল, বিরোধী দল বা অন্য দল, তাদের একটা হবে যে একটা ছায়া সরকার বা ছায়া মন্ত্রিসভা বা ছায়া মন্ত্রণালয় হিসেবে তারা কাজ করবে বিরোধী দল। এটি হচ্ছে ওয়েস্টমিনিস্টার বিশেষ করে যে ব্যবস্থার একটা চূড়ান্ত আদর্শ অবস্থান। বাংলাদেশেও কিন্তু এটি যদি বলি যে এরশাদের চলে যাওয়ার পর যে নতুন সরকার হয়েছিল, যে বিএনপি সরকার এবং পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার, এই 91 এবং 96 এই দুই সরকারের আমলে কিন্তু এটি হতো। সংসদে বা সরকারের কোনো কর্মসূচি নিয়ে, কৃষি কর্মসূচি হোক, পররাষ্ট্রনীতি হোক, এটি নিয়ে বিরোধী দল ওই মন্ত্রণালয়ের সাবেক যে মন্ত্রী বা ওই বিষয়ক যে দলের দায়িত্বপ্রাপ্ত তিনি করতেন। এটা ছিল সুস্থ রাজনীতির চর্চা, বিশেষ করে সংসদীয় রাজনীতিতে এটি অপরিহার্য। কিন্তু দুর্ভাগ্য যে বহু বছর ধরে আমরা সংসদীয় ব্যবস্থায় আছি, কিন্তু জাতীয় সংসদ সেভাবে কার্যকর নয়, প্রাণবন্ত নয়। জাতীয় সংসদ রাজনীতির কেন্দ্রবিন্দু হতে পারেনি। এর জন্য অবশ্যই আওয়ামী লীগ বিএনপিকে অভিযুক্ত করবে, বিএনপি আওয়ামী লীগকে করবে, কিন্তু আমাদের এটা দুর্ভাগ্য যে আমরা করতে পারিনি। কারণ পাকিস্তান আমলে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বা অন্য দল, ন্যাশনাল আওয়ামী পার্টি, সবার কিন্তু একটা ছিল যে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা আমরা চাই, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থাকে ধরা হয় এককেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক। কিন্তু আমরা সংসদীয় ব্যবস্থা চালু করেছি, কিন্তু সেই ব্যক্তিকেন্দ্রিক অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। সেটি কিন্তু স্বাধীনতার পর যেমন হয়েছে, এবং আজকে বিএনপি রাষ্ট্র ক্ষমতার পুনর্বিন্যাসের কথা বলছে যে সেই একই অবস্থা, সেই একই অবস্থা না, পুনর্বিন্যাস। আমরা যদি এইভাবে বলি যে এই যে রাজনৈতিক কর্মসূচিতে এক ধরনের যেই উত্তাপটা মানে তৈরি হয়েছে, সেই উত্তাপটা কি শুধু রাজনৈতিক কর্মসূচি না এর নেপথ্য কিছু আছে? ক্ষমতা, এটা তো প্রথমত হচ্ছে যে এটি রাজনীতি নয়। মানে কোন দল কর্মসূচি দেবে, সেই কর্মসূচির পাল্টা আরেকটা কর্মসূচি দেবে একই জায়গায়, বা সেখানে তারা সমবেত হবে যাতে ওই কর্মসূচি পালন না করে। আমি বলি তো এটি তো রাজনীতি, এটি ভদ্রতাও না, এটি ন্যূনতম গণতান্ত্রিক, ন্যূনতম রাজনৈতিক সংস্কৃতি নয়। আমরা কি দেখি, বিশ্ববিদ্যালয় বলি, অন্য শিক্ষা প্রতিষ্ঠান বলি, যখন যে দল ক্ষমতায় থাকে তার ছাত্র সংগঠন সব দখল করে নেয়। এই দখলবাজি থেকে বেরিয়ে আসার উপায় কি? আর আপনি এখন যে রাজনীতিতে উত্তাপ বলছেন, কর্মসূচিতে বাধা, সবকিছুর কেন্দ্রে কিন্তু আগামী নির্বাচন। এখন বিএনপি যদি ঢাকা শহরে 1 লাখ লোকের সমাবেশ করে, আওয়ামী লীগের কিছু আসে যাবে না, কিন্তু সবার এই হচ্ছে যে নির্বাচনটি কিভাবে হবে, সেটা তো আরো 1-1.5 বছর পরে। কিন্তু দুই দলেরই মাথায় কিন্তু ওইটাই প্রধান। এখন সেটি আমি মনে করি যেটি যারা ক্ষমতায় আছে তাদের স্বার্থেই, যে বিএনপি আমরা দেখেছি, তার আগে আওয়ামী লীগ আমল দেখেছি, বিশেষ করে গত বিএনপি আমল, যে পুরো সময়টাই কিন্তু এক ধরনের ঝঞ্ঝা বিক্ষুব্ধ ছিল, এক ধরনের মানে স্বাভাবিক সুস্থ অবস্থা ছিল না। সেটি এই প্রথম বিএনপি ক্ষমতায় আসার পর যে সংখ্যালঘুদের উপর হামলা থেকে শুরু করে শেষ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর পর্যন্ত। আওয়ামী লীগ তো এদিক থেকে অনেক ভালো অবস্থায় ছিল, কারণ 2008 সালের নির্বাচনের পর 9 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় কোনো রকম বিরোধী পরিস্থিতির মুখোমুখি হয়নি। কিন্তু আজকে কিন্তু হচ্ছে। আওয়ামী লীগকে আত্মজিজ্ঞাসা করা প্রয়োজন, কেন এটা হচ্ছে, কেন তাদেরকে বিএনপি একটা পাড়ায় এলাকায় মহল্লায় তারা একটা কর্মসূচি নেবে, সে বাধা দিতে হবে কেন? হ্যাঁ, কেউ যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী, এবং সেটার ঠেকানোর দায়িত্ব কিন্তু সরকারের, যদি কেউ মনে করে যে এখানে নাশকতা হতে পারে, এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে, সেটি দেখবে তো সরকারের রাষ্ট্রীয় বাহিনী আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, পুলিশ, র্যাব ইত্যাদি বাহিনী আছে। তারা কি যথেষ্ট নয়? তাতে তো মনে হচ্ছে যে আওয়ামী লীগ তার সরকারের উপরে আস্থা রাখতে পারছে না। জনাব শহীদুল ইসলাম বাবুল, শুনতে চাই আপনার কাছ থেকে। শোনেন,
বাংলাদেশের তো রাজনীতি নেই, রাজনীতিটাকে নিঃশেষ করে দেওয়া হয়েছে দিনে দিনে। এই স্বাধীনতার 51 বছর চলে গেল না, আমরা ভূতের পায়ের মতো পেছনের দিকেই যাচ্ছি। ওই যে ভাই বলতেছিলেন যে বিএনপি কেন মাঠে নামবে, মাঠ কেন গরম করবে, বিএনপি ওই যে একটু শ্যাডো গভর্নমেন্টের মতো একটু কুসুম কুসুম সমালোচনা করবে, আবার একটা নির্বাচন হবে, যেমন আজকে 28 জন নির্বাচিত হয়ে গেল জেলা পরিষদে, এরকমই তো হচ্ছে। আপনি যদি ধরেও নেন বিএনপি নামক কোনো রাজনৈতিক দল বাংলাদেশে নাই, তাহলে কি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার থাকবে না? আছে কি? আপনি বলেন, আপনি ওনার বুকে হাত দিয়ে বলুক বাংলাদেশের মানুষ কি ভোট দিতে পারছে না। এই যে হামলার কথাগুলো বললেন, একটা জঘন্য মানে মানে নোংরা রাজনীতি বাংলাদেশে যেভাবে শুরু সংঘাতের রাজনীতি, এরা ওই সময় বিএনপি সময় তারা করছে, লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে। হ্যাঁ, এখনো তারা মুক্তিযুদ্ধের চেতনার নামে সুন্দর রাজনীতির কথা বলে। আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির স্বরূপ দেখতে চান, আপনি ঈদের কলেজের দিকে একটু নজর রাখেন, এই কয়েকদিনের ইতিহাস দেখেন, মানে কত নোংরা, কত জঘন্য, কত খিস্তি খেউর, কত চুলোচুলি, কত লাটালাটি, এগুলো দেখবার কেউ নাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সমস্ত বিরোধী শক্তিকে নিঃশেষ করেছেন, নিধন করেছেন, এখন নিজেরাই নিজেদেরকে নিধনে নেমেছেন। এই হলো বাংলাদেশের রাজনীতি। সেখানে সিট বাণিজ্য, যেটা আমরা মানে এটা ছিল ছাত্ররাজনীতিতে, বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে সিট বাণিজ্য একটা মানে ছাত্রলীগের, আওয়ামী লীগের অপরিহার্য অনুষঙ্গ হয়ে গেছে। সেখানে মাদক বাণিজ্যের অনুষঙ্গ হয়েছে। এবং ইডেন কলেজে যেটা আমরা শুনছি যে মেয়েদেরকে নীতিহীন কাজে ব্যবহার করা, বাণিজ্য করা, এইটা বাংলাদেশের রাজনীতিকে যে কোথায় নিয়ে দাঁড় করেছে এটা জানবেন না। মূল কথা হলো বাংলাদেশের রাজনীতির উপর থেকে নিচ পর্যন্ত কোথাও নীতি, নৈতিকতা, আদর্শ, কমিটমেন্ট, ভালো কাজ, সততা, এর কোনো বালাই নাই। আপনি রাষ্ট্রযন্ত্রের শুরুটা যখন শুরু হবে নীতিহীনতা দিয়ে, মানুষের ভোটের অধিকারকে লুণ্ঠন করে, রাতের বেলায় নির্বাচন করে, আজকে 28 জন, বাংলাদেশে কোনো নির্বাচন তো নাই। আপনার একেবারে মসজিদ কমিটি বলেন, বাজার কমিটি বলেন, হাট কমিটি বলেন, সমিতি বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, এমপি মন্ত্রী, এমপি ইলেকশন তো বাদই দিলাম, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ইলেকশন বলেন, কোনো নির্বাচন বাংলাদেশে নেই। এবং এটাই সত্য, এটাই বাস্তবতা। সেই তার ফলগুলো এখন দেশের মানুষ ভোগ করছে। আমি একা ভোগ করছি না, এই সমস্যা বিএনপির একার সমস্যা, এটা আপনারও সমস্যা। এই দেশের সুদীর্ঘকালের রাজনীতির দুষ্টগত আওয়ামী লীগ যে তৈরি করলো, বাংলাদেশে গণতন্ত্র আসবে, আপনি লিখে রাখেন, আজ হোক আর কাল হোক, আসতেই হবে, এটাই শেষ কথা না। এবং এর দায় আওয়ামী লীগকে সুদীর্ঘকাল বহন করতে হবে। এখন বিএনপিকে কাদম্বিনীর মতো মরিয়া প্রমাণ করিতে হবে বিএনপি মরে নাই, সেই কথাই আপনি বলছেন। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করি, বাড়িঘরে কিভাবে হামলা হচ্ছে, তরিকুল ইসলামের বাড়িতে কেন আপনি হামলা করলেন? শুরুটা তো ওখান থেকেই। শহীদুদ্দিন চৌধুরী এনির বাড়িতে হামলা করেছেন, তার শিশুপুত্র আহত হয়েছে, কি কারণে বাড়িঘরে আপনি হামলা করছেন? কর্মসূচি দিলেই সকাল থেকে দুপুরে খিচুড়ি রান্না করে খায় প্রত্যেক পাড়া মহল্লায়, লাঠি, লগি, বৈঠা, তারপরে চাপাতি, রামদা, এগুলো নিয়ে তারা মহড়া দিতে শুরু করে। আবার বলে বিএনপি অসুন্দর রাজনীতি করছে, অন্যরা কি সুন্দর রাজনীতি করছে। এই কি সুন্দর রাজনীতির সংজ্ঞা? আপনি বলেন বাংলাদেশের এই আপনি শেষ করেন না। আমার কথা হলো যে এই যে বাংলাদেশকে যেখানে আওয়ামী লীগ নিয়ে যাচ্ছে, এটা আওয়ামী লীগের জন্য কোনো ভালো কোনো কাজ না। তাদের অনেক, আপনি বলবেন প্লিজ, আপনার সংগ্রামী ইতিহাস ছিল, আওয়ামী লীগ এখন মানুষ থেকে মানুষ দেখলে এখন ভয় পাচ্ছে। তারা এখন পুলিশ, বিডিআর, র্যাব এবং তাদেরকে সাথে নিয়ে, আপনি দেখেননি ছবিগুলা, অসংখ্য ছবি আমার এই ফোনের মধ্যে আছে, যে পুলিশের সাথে তারা গুলি করছে একসাথে, যুবলীগ, আওয়ামী লীগের লোকেরা চাপাতি নিয়ে, পুলিশকে নিয়ে। আমার উপরে যে হামলা হয়েছে ফরিদপুরে, আপনি জানেন কিনা জানেন, আমাকে রক্তাক্ত করা হয়েছে একসাথে, প্রথমে পুলিশ, তারপরে আওয়ামী লীগ হামলা করেছে। আমরা বারবার বলেছি, অনুরোধ করেছি, অনুনয় বিনয় করেছি, আমরা সংঘাত চাই না, আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি করে আমরা চলে যাব। সেই সুযোগ দেওয়া হয়নি। সারা বাংলাদেশের একই চিত্র। আজকে হাজারীবাগ সমাবেশ ছিল, দেখেন, আপনি খোঁজ নেন, আপনি দেখেন সচিত্র প্রতিবেদন, সকাল থেকে আওয়ামী লীগের লোকরা লাঠি সোটা নিয়ে রাস্তায় বের হয়ে গেছে। ভাই, এটি কি মগের মুল্লুক? এটি কি লঘু বিঠার যুদ্ধ হবে আবার বাংলাদেশে? এই সংঘাত কে চাচ্ছে, কে করছে? একটাই টার্গেট, আগামী নির্বাচন 18 সালের মতো একেবারে পার হয়ে যাবে ফকফকা করে, 13 সালের মতো। সেই প্রক্রিয়া শুরু হয়েছে তো, আপনি দেখছেন না? 28 জন অলরেডি জেলা পরিষদ, এখন আসবো আলোচনা করতে। জি, আমার মনে হয় আমরা একটু বর্তমানে থেকে একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। থেকে যে বলছি, বা বর্তমানের ঘটনাগুলো তো অতীতের সাথে আসলে জড়িত। এবং বাংলাদেশের রাজনীতি তো শুধু সৌরভ ভাই, মানে প্রথম আলো বা অন্য আপনাদের এনটিভি বা অন্য অন্য যে পত্রিকা বা সাংবাদিকরা আছে, তারাই শুধু মূল্যায়ন করে না, কারণ বাংলাদেশের দিকে গোটা বিশ্বেরও চোখ আছে এবং অনেকেই কিন্তু অনেকভাবে বাংলাদেশকে নিয়ে মন্তব্য করে। এই কিছুদিন আগে যে যুক্তরাষ্ট্রে একটা প্রভাবশালী নীতি গবেষণা একটা প্রশিক্ষণ মানে সেন্টারের যে এশিয়া কর্মসূচি বিষয়কের যে মানে সিনিয়র যে অ্যাসোসিয়েট যে মাইকেল কুগলম্যান, সেও কিন্তু বাংলাদেশে ভ্রমণ করে গেছেন এবং যাওয়ার সময় তিনি মানে দুটো মন্তব্য করেছিলেন। একটা হলো যে সন্ত্রাসের বিরুদ্ধে এই সরকারের কঠোর অবস্থান এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়াটা, এটা আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য কাজ এবং অনেক জনসমর্থন আছে।
তাদের এটা সামারি টোটাল। এবং আরেকটা জিনিস ভোটের ব্যাপারে বলা হয়েছিল যে যদি বিএনপি বা অন্য অন্য দলগুলো যদি ভোটে পার্টিসিপেটই না করে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে নির্বাচনটা ম্যানিপুলেট করা হয়েছে। আমি একটা কথা বলি, আপনি যে হয়তো বলবেন না, আপনার প্রশ্ন হয়তো রেডি হয়ে আছে কেন 2018 2014 তো নির্বাচন হয়েছে। এটার ব্যাপারে আমি শুধু ছোট্ট করে একটা কথা বলি, 2014 তো বিএনপি আসে নাই, তাহলে এখানে আপনি কিভাবে মানে বুঝবেন যে নির্বাচনটা সঠিক হয়েছে কিনা। আর 2018 নির্বাচনে বিএনপির আশাটা কি, ওটা কি আশা ছিল? একটা জাতীয় নির্বাচনের বৈতরণী পার করার জন্য একটা রাজনৈতিক দলের যে স্ট্র্যাটেজি বা স্ট্রেংথ যেটা থাকার কথা, এটা কি অনেস্টলি বলেন তো বিএনপির কি ছিল? আমি একটু বলি, পৃথিবীর কোন ইতিহাসে আছে? সৌরভ ভাই বলুন তো, উনি তো অনেক আমরা একটা সৌরভ ভাইয়ের ডাটা নিয়ে আমরা রাজনীতি করি বা কথা বলি, আমি একটু বলে দিই। আমাকে একটু বলতে দেন এই পয়েন্টটা, আমি ছোট্ট করে একটু বলি। আমি আপনার সাথে একমত হয়ে বলছি যে বিরোধী দল বা প্রতিপক্ষ কেউ নির্বাচনে সেভাবে আসেনি। আমার প্রশ্ন হচ্ছে, ধরে নেই যদি কোনো ঘরে গিয়ে যদি আপনি দেখেন কোনো সিকিউরিটি নাই, কোনো দারোয়ান নাই, তাহলে কি আপনি ওই ঘরের থেকে মূল্যবান দ্রব্য সামগ্রী যা আছে সবকিছু নিয়ে আসবেন? আপনার এই এক্সাম্পলটা এখানে কেন হবে না? আপনি যখন দেখলেন, আমি শেষ করে দিব, না আমাকে 10 সেকেন্ড দেন, 10 সেকেন্ড দেন, আপনি বলবেন। আমার কথা হলো যে আপনি বিরোধী দল নাই মেনে নিচ্ছি, তা আপনি সেখানে অনৈতিকভাবে সব ভোটগুলো নিজেদের মধ্যে নিয়ে আসবেন? অনৈতিকতা আপনি কি দেখলেন? আমি তো সেই কথাটা বলতে চাচ্ছি। এখন আপনি বলেন, যেখানে বললো যে আর 18 সালের যে নির্বাচনটা, পৃথিবীর কোথাও কোনো ইতিহাসে দেখেছেন যে একটা আসনে 3 জন করে প্রার্থী থাকে? বিএনপি কেন হারছে 18 সালের নির্বাচনে? কেন আওয়ামী লীগের একেবারে জয় মানে তরতর হয়েছে? এখানে ভোট চুরি করার প্রয়োজন হয় না তো আওয়ামী লীগের, কি কারণে হবে? আপনারা নির্বাচনে এসছেন, ডক্টর কামাল হোসেনকে ভাড়া করে নিয়ে এসছেন, আবার ডক্টর কামাল হোসেনের বাদ দিয়ে এখানে জামাতের 32 জন না 27 জনের আপনারা তাকে নমিনেশন দিলেন। 3 জন করে নমিনেশন দিলেন একটা আসনে, পরে একজনকে ফাইনাল করলেন। ওই দুজন কি করছে আপনি জানেন? এলাকা ভেদে আওয়ামী লীগের ভোট দিয়েছে রেগে, যে টাকাও দিয়েছি লন্ডনে, আবার আমরা ভোটও পেলাম না। তো আওয়ামী লীগ তো সবকিছু থাকে নসিবে, আপনি আসিবে। তো বিএনপির যারা আওয়ামী লীগের যারা ক্যান্ডিডেট যারা পাশ করেছে তাদের সমস্ত কিছু ফেভারে গেছে। এটা ফেভার কিন্তু আমরা ক্রিয়েট করি, সব ফেভারে গেছে, এটা আমরা ক্রিয়েট করিনি। পুলিশ প্রশাসন, এটা আমরা কিন্তু ক্রিয়েট করিনি, সবাই হয়নি তো, সবাই গায়ের জোরে কথা বলে ইলিগাল কথা বললে তো হবে না। আমি বলছি 18 সালে আপনি কোন জায়গায় আমাকে দেখান যে আমরা ভোটের রাতের বেলা করতে হয়েছে, দেখান আপনি। আমাদের সংবিধান কি বলে? আপনি যদি ভোট কেন্দ্রে আপনার প্রার্থী যদি একজন হয়, সেখানে নির্বাচন কমিশন তাকে ডিক্লেয়ার দিবে, এটা আমাদের সাংবিধানিকই কথা। এখন এখানে তো কোনো নীতি নৈতিকতার ব্যাপার না। আপনারা ভোট করলেন ভাড়া করে আরেকজনকে, 3 জনকে একজনকে দিলেন, আপনাদের পলিটিক্যাল কোনো স্ট্রেট নাই আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে নির্বাচনী বৈতরণী পার হওয়ার, প্রচার প্রপাগান্ডা কোনো কিছুতেই। আপনি কিভাবে বলছেন যে এই সরকারের আমলে ভোট দেওয়ার অধিকার থাকে না? নিশ্চয়ই এটা আলোচনা করা যাবে নিশ্চয়ই। আচ্ছা, একটা জিনিস না বললি না। জি প্লিজ। এই যে 22টা বছর, এটা সৌরভ ভাইয়েরা সাক্ষী, 22টা বছর যে গণতন্ত্র ভোটের অধিকার যে নষ্ট করেছিল। বিএনপির জন্ম হয়েছিল গত 78 সালে, কিন্তু 79 সালে আওয়ামী লীগের দিয়েছিলেন মাত্র 39টা। 1 বছরের একটা রাজনৈতিক দল কিভাবে 207টা সিট পায়? জি, কিভাবে সিট পায় না, এই আলোচনা করব। এটাই তো আসল। আপনার ম্যানিপুলেটটা ভোট চুরি করা শিখাইলোটা কি, বা কিভাবে ভোট চুরি করা অভ্যাসটা বাংলাদেশের প্র্যাকটিস শুরু হয়েছে, সেটা আপনারা আমরা সৌরভের কাছে দেখি শুনি। সালের যে দলের জন্ম, 79 সালে 207 সময় দিতে হবে, সময় নাই কিন্তু সৌরভ ভাই। সৌরভ ভাই আপনার কাছ থেকে আমি এই কথা শুনবো, কিন্তু তার আগে আমি ছোট্ট খুব যৌক্তিকভাবে প্রশ্ন, আমি একটু ছোট্ট আপনার সাথে একটু জুড়ে দিতে যাই। যে কথা হলো নষ্ট করেছেন আপনারা আর দায়ী করছেন শেখ হাসিনা। জি, আমরা যেটা শেখ হাসিনাই তো ঠিক করছে এগুলো। নিশ্চয়ই আমি কথা বলতে থাকি, আমি সরি, আসলে এটা অযৌক্তিক। আনোয়ার ভাই আমাকে সময় দিতে হবে, এখানেও ক্ষমতা দেখাইতে চান একটু। জি প্লিজ। করতে হবে। আমরা যেটা বলতে চাই যে আজকে
জেলা পরিষদের চেয়ারম্যান ভোট ছাড়াই 28 জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। শুধু তাই না, তার সাথে 68টি সদস্য পদ এবং 19টি সংরক্ষিত নারী সদস্য পদেও ভোটের দরকার হচ্ছে না। বিনা ভোটে জয়ী হওয়ার এই রীতি আমরা টেনে নিয়ে যাচ্ছি কিনা? না, আনোয়ার ভাইয়ের কথা দিয়ে আবার শুরু করতে চাই যে জিয়াউর রহমানের সময় যে নির্বাচন হয়েছে, 1 বছর বয়সী দল 203টি আসন পেয়েছে, 260টি আসন পেয়েছে। এরশাদের আমলের নির্বাচনে সেটিও কিন্তু 1 বছরের কম, কারণ বা 1 বছরের বেশি বয়সী দল 153টা বা তার বেশি 153টা আসন পেয়েছে এবং আওয়ামী লীগকে যে জোটগতভাবে নির্বাচন করেছিল এবং যার জয়ী হওয়ার কথা ছিল তাকে মাত্র 76টা আসন দিয়েছে। সুতরাং এটি ছিল কিন্তু সামরিক শাসন, সামরিক শাসকরা এই কাজটি করেছে। আমি আনোয়ার ভাইয়ের সাথে এখানেই আমি দুঃখ প্রকাশ করছি যে সেই সামরিক শাসনকে কেন তুলনা করতে হবে? আওয়ামী লীগ তো গণতান্ত্রিক দল এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত। সামরিক শাসন আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন আমরা দেখতে চাই না, সেই রকম নির্বাচনও আমরা দেখতে চাই না। এটি তো এখন যে বিষয়টি আসছে, আসলে বিশেষ করে 2018 জাতীয় নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে। পরবর্তী নির্বাচন আমরা এটি কিন্তু দেখেছি 91 সালের পর থেকে যে জাতীয়ভাবে যারাই নির্বাচিত হোক, 2018 নির্বাচন নিয়ে আমি যে কথাটি বলছি যে 91 পর বিএনপি ক্ষমতায় ছিল, ঢাকা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কিন্তু আওয়ামী লীগের মেয়র নির্বাচিত হয়েছেন। এরকম বিএনপি আমলেও আবার আওয়ামী লীগ আমলেও বিএনপির সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়ররা নির্বাচিত হয়েছেন এই 2013 সালেও। আমরা ওইটুকু যদি, ওখানে কিন্তু ভোটাধিকার ছিল, ওটুকু যদি স্বীকার করে নিত তাহলে আপনি জেলা পরিষদ যে বললেন এটি এই দৃষ্টান্ত আমরা দেখতাম না। আর জেলা পরিষদ নির্বাচন যে পদ্ধতি হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি বা অনেক স্থানীয় সরকার যারা বিশেষজ্ঞ তারা মনে করেন যে এটি হচ্ছে আইয়ুবের যে পরিত্যক্ত মৌলিক গণতান্ত্রিক সিস্টেম। মানে জেলা পরিষদ যদি স্থানীয় সরকারের একটি অংশ, একটি স্তর হয়ে থাকে, সরাসরি ভোট হবে। আর যদি আমরা মনে করি তাহলে সব স্থানীয় সরকারি, যেমন ভারতে হয়, সবটাই অপ্রত্যক্ষ, মানে সদস্যরা সেখানেও তো আমরা দেখছি যে সেখানেও ক্যান্ডিডেট নাই। না, ক্যান্ডিডেট নাই, এটা হচ্ছে আমরা গত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও দেখেছি। এখানেই বলবো যে আওয়ামী লীগের ভুল আছে, যে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন পদ্ধতিটাকে চালাচ্ছে সেটি সঠিক নয়। এমনকি বিএনপি এই নির্বাচন বর্জন করেছে, জাতীয় পার্টি কিন্তু বর্জন করে নাই। কিন্তু তারাও অভিযোগ করেছে যে আমরা সব জায়গায় বা বোধহয় 2-1টা জায়গায় দিতে পারে চেয়ারম্যান পদে, সদস্য পদেই তাদের বেশি, কিন্তু বলছে আমরা নির্বাচনে প্রচার করতে পারিনি, বাধা পেয়েছি। এই অভিযোগটা আওয়ামী লীগের বিরুদ্ধে আসাটাই দুঃখজনক। কেননা আওয়ামী লীগ দাবি করে এবং আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্য আছে, তাদের নেতৃত্বে গণতন্ত্রের আন্দোলন হয়েছে, স্বাধীনতার আন্দোলন হয়েছে। সুতরাং আমরা সব ক্ষেত্রে যদি বিএনপির সাথেই তার তুলনা করতে হয়, এটা তো আওয়ামী লীগের জন্য খুব গৌরবের নয় এটি। আর আমরা ধরে নিলাম বিএনপি আমলে খারাপ হয়েছে, আওয়ামী লীগ আমলে এই পর্যন্ত খারাপ হয়েছে, আগামী দিনগুলো কিভাবে ভালো হবে? এটা আওয়ামী লীগের শীর্ষ নেতারাও বলছেন যে 2014 আর 2018 মতো নির্বাচন তারা চান না, তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায়, ভোট অধিকার প্রয়োগ করতে পারে এরকম নির্বাচন চায়। তাহলে সেক্ষেত্রে আলোচনার বিকল্প নেই। জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনি এক কথা বলবেন, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, আমরা শেষ পার্টে আছি, সংক্ষেপে বলবেন। আর আমি আজকে একটু জানতে চাচ্ছি আপনার কাছে, সেটা হচ্ছে আজকে নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে একটি মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে এই ইভিএম সম্পর্কে নেতিবাচক ধারণা দূর করতে গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানোর সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। আমি শুনতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, এই প্রসঙ্গটা আমি বলছি। দেখেন, রাজনীতিতে কৌশল থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কথার ফুলঝুরি থাকবে, নানান ধরনের, কিন্তু ন্যূনতম একটা বাতাবরণ থাকতে হয়, মিথ্যারও একটা বাতাবরণ লাগে। এই যে আনোয়ার ভাই বলছিলেন না, আমি শুনছিলাম, উনি উন্নয়ন বলেছেন, এটা বলতেই পারেন, কিছু উন্নয়ন করেছেন, তার মধ্যে চুরি বাটপারি হয়েছে, এটাও সত্য, উন্নয়নও কিছু হয়েছে, এটাও সত্য, দৃশ্যমান, সবাই জানে, দেখছে।
কিন্তু উনি 2018 সাল আর 14 সালের ভোটকে যেমনি উনি ডিফেন্ড করতেছেন আমি জানি না মানুষের প্রতিক্রিয়া, অনেক মানুষ দেখছে, কিন্তু উনি যদি এর প্রতিক্রিয়াগুলো দেখে, আপনি আমার কথার মধ্যে আপনি বলবেন না, দয়া করে প্লিজ। আপনারা তো থামতেই চান না, সব জায়গায় ক্ষমতার বাহাদুরি উত্তাপ নিয়ে কথা বলেন, তাহলে কথা বলতে বলতে হবে এখানে। এই জায়গায় একটু সহনশীল হন, দয়া করে দয়া করে দয়া করে এখানে একটু সহনশীল হন প্লিজ। আপনার বয়সে বড়, আমাদের একটু শিখতে দেন আপনাদের কাছ থেকে। জি জনাব, কথা বলা যাচ্ছে না, প্লিজ বলুন। ওনার কথা বলতে একবারও কথা বলেছি নাকি? আমি বলছি, আমি যেটা বলছি আপনার কথা সব আপনি বলবেন, এখানে একটা সহনশীলতা রাখেন দয়া করে। আপনাকে সময় দিয়েছে, আমার চাইতে বেশি দিয়েছে, আমার মনে হয় আপনি মূল পয়েন্ট আসেন। না না, আমার ইন্টারাপ্ট করলে সমস্যা হয়ে যায়। আমি যেটা বলছি যে উনি 13 সাল 18 সালের নির্বাচনকে যেভাবে ডিফেন্ড করছেন, আমি বলছি উনি যদি মানুষের প্রতিক্রিয়া দেওয়ার তো সুযোগ নাই মানুষের, একমাত্র ভোট, সে ভোট টোটনটা গিলে খেয়ে পেয়েছেন, পুরা গিলে পেয়েছে। 18 সালের নির্বাচনকে উনি ডিফেন্ড করছেন, মানুষ যে কি ধিক্কার জানায় এটা যদি উনি কমেন্ট বক্সে এই ফেসবুকে দেখেন আপনি যায়, তাহলে আমি বিশ্বাস করি ওনার যদি ন্যূনতম ব্যক্তিত্ব থাকে, ন্যূনতম চেতনাবোধ থাকে, ন্যূনতম যদি লজ্জা থাকে, উনি আফ্রিকার জঙ্গলে চলে যাবে। এটাই হলো আমার বক্তব্য। আর বক্তব্য যেটা আমি বলছি শোনেন, এই যে নির্বাচন কমিশনের যে বিষয়টা বললেন, 18 সাল আরেকটু শেষ করে 18 সালের নির্বাচন বলছে বিএনপি ইলেকশন করতে চায় না, কারে নিয়ে ভোট পেলে এটাই ওনাদের মাথা ব্যথা। রাতের বেলায় যে বাংলাদেশে ভোট করে ফেললেন, 100টা বিবিসিতে প্রশ্ন করেছে দেখলাম প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের আর কোন রাষ্ট্রপ্রধানকে প্রশ্ন করেছে, কতগুলা কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে বাংলাদেশের ইতিহাসে, কত 500 কেন্দ্রের মতো শতভাগ ভোট পেয়েছে, আওয়ামী লীগ শতভাগ ভোট পেয়েছে, এরকম অসংখ্য। এগুলা টিআইবিও গবেষণা করেছে, একটা প্রশ্নের কোনো উত্তর নাই। ওই নির্বাচনকে জাস্টিফাই না করে এদিক ওদিক উন্নয়নের কথা বললে একটু ভালো হয় আর কি। আর একটা আমি শেষ করি, নির্বাচন কমিশন, না আমাকে সময় কম দিয়েছেন, আপনি কাউন্ট করে দেখেন। নির্বাচন কমিশন নিয়ে যেটা বলছিলেন না, এই নির্বাচন কমিশন ওই সুধীজনরাও বলছেন, সমস্ত যারা বিএনপি না করে তারাও বলছেন, এখন নির্বাচন কমিশন লীগ হিসেবে তারা পরিচিত হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছে, সেই মতামতকে যারা পাল্টে দিতে পারে। আজকে একজন কমিশনার দেখলাম, উনি সচিব ছিলেন এই যে 18 সালের নির্বাচনের মাস্টার মাইন্ড আলমগীর হোসেন, উনি বলেছেন বিএনপিও ভিতরে অন্তরে অন্তরে ইভিএম চায়। কত বড় অন্তর্জামী উনি হয়ে পড়েছেন যে বিএনপি ভিতরে 18 সালের মতো একটা কলঙ্কিত, উনি 79 সালের নির্বাচনের কথা কয় বিএনপির কে আওয়ামী লীগের কয় সিট দিয়েছিল, 7 সিট দিয়েছে বিএনপির মতো রাজনৈতিক দলকে। যদি লজ্জা, 41 জন প্রার্থীকে মেরে রক্তাক্ত করে এলাকা থেকে পাঠিয়েছে ঢাকায়। আমার মতো লোককে গায়েবী মামলা দিয়ে, অসংখ্য মামলা দিয়ে, আমি আর পরে বলবো না ওনাকে দিয়ে অসুবিধা নেই, গায়েবী মামলা দিয়ে অসংখ্য হাজার টায়ার ফাটার মামলা, বাস পড়ার মামলা, রিক্সা ফাটার মামলা, সেই মামলা দিয়ে জেলে একটা মানবিক বিপর্যয় তৈরি করেছেন। সেই নির্বাচনকে উনি নিয়ে খুব গর্ববোধ করছেন। এই হলো বাংলাদেশের রাজনীতি। আপনার কাছে আবার আসবো একটু, আমি আমার মনে হয় একটু সৌরভ ভাইয়ের কাছে যাই, তারপরে আপনার কাছে আসবো, নিশ্চয়ই আসবো। আমি যেটা আপনার কাছে ইভিএম নিয়ে শুনতে চাই যে নির্বাচন কমিশনের এই প্রচারণার কেন প্রয়োজন হলো যে ইভিএম সম্পর্কে নেতিবাচক ধারণা দূর করতে নির্বাচন কমিশনের প্রচারণা, তারা বলেছেন তারা বিজ্ঞাপন করবে, রেডিও টেলিভিশনে প্রচারণা চালাবেন, এটির কেন প্রয়োজন হলো? না, এটা একটা হচ্ছে যে প্রথম নির্বাচন কমিশন যে সংলাপ করলো সেখানে বেশিরভাগ দলই ইভিএম এর বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং আওয়ামী লীগ সহ বেশ কয়েকটি দল আবার পক্ষে অবস্থান নিয়েছে। এবং নির্বাচন কমিশন একটা গোলশূন্য ড্র করার চেষ্টা করলো যে 150-এ ইভিএম হবে, 150-এ ব্যালটে হবে। তার মানে এটা একটি মানে সরকারি দলকেও খুশি রাখার চেষ্টা, বিরোধী দলকেও খুশি রাখার চেষ্টা, কেউ অবশ্য খুশি হয়নি। আর এটির একটা হচ্ছে যে নির্বাচন কমিশন সম্পর্কে যে অনেকগুলো প্রশ্ন আসছে, যেটা সরকারি দলের ইচ্ছা পূরণ করছে কিনা, ইভিএম এর মাধ্যমে ভোট চুরি বা ভোট কারচুপির একটা কি বলে কৌশল নেওয়া হচ্ছে কিনা এইসব। এবং তারা, আমি খবরে যেটা দেখলাম যে একটা বিষয় বলেছে যে কোথায় কত ভোট পড়বে, কতজন উপস্থিত আছেন, কতজন প্রার্থী আছেন, সবটা এটা দেখা যাবে। সেটা হলে স্বচ্ছতার জন্য যদি হয়, আমার মানে জানার আগ্রহ হলো যে ইভিএম কতটুক ভালো মন্দ সেই আলোচনা আজকে যাব না। আমার কথা হচ্ছে নির্বাচন কমিশনের এই প্রচারণার প্রয়োজন পড়লো কেন? না, প্রয়োজন পড়লো যে বিতর্কের জন্যই, মানে সমালোচনা করেছে, বেশিরভাগ মানুষ সমালোচনা করেছে, নাগরিক প্রতিনিধিরা করেছে, গণমাধ্যম করছে, রাজনৈতিক দলগুলো করছে। সুতরাং তারা এইটাকে তুলে আনা, এইটার ভিতরে মানে প্রচারণা করার জন্য নির্বাচন কমিশন কেন করবে? হ্যাঁ, নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত বিষয় করতে পারে। আমরা যেমন একসময় আমরা দেখছি ভোটারদের সচেতন করা,
এটা নির্বাচন কমিশন করে। প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যারা ভোট দিতে একসময় তো এখানে অনেক অঞ্চলে মেয়েদের ভোট দিতে দেওয়া হতো না, সেটি তো নির্বাচন কমিশনের মানে নির্বাচনের অংশ। একটি পদ্ধতিকে ভালো হিসেবে উপস্থাপন করতে সেই চেষ্টা, সেই দায়িত্ব কেন নির্বাচন কমিশন নেবে? যেহেতু নির্বাচন কমিশন নির্বাচনটা করবে, মানে আমরা আক্ষরিক অর্থে বলছি নির্বাচনটা করবে, পিছনে কে আছে সেটাই না। সুতরাং তারা এটি যাতে জনগণের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোর যদি সঠিক যথাযথ উত্তর দিতে পারে, আমি মনে করি সেটা সেই ধারণাটা অন্যায় নয়। কিন্তু যেটা অন্যায় হচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন তার নিজের যে আস্থার অভাব আছে সেটা কিন্তু নির্বাচন কমিশন নিজেও স্বীকার করছে। সেটা আদৌ তারা উদ্ধার করতে পারবে কিনা সেটাই প্রশ্ন। আরেকটি বলে যে ইভিএম বড় সমস্যা না, সবে হচ্ছে ইভিএম এর পিছনের মানুষটি। জি জনাব আনোয়ার, ইভিএম নিয়ে আপনি কথা বলবেন, আর অন্য কথা থাকলে শুনতে চাই। না, ইভিএম নিয়ে আপনি যে জিনিসটা বলছেন যে প্রচারণা, আমি যেটা দেখেছি যে অনেক মানে বিজ্ঞ বা বুদ্ধিজীবীরাও কিন্তু বলছে যে ইভিএমটা সাধারণ জনগণ অনেকেই বুঝে না, এটা একটা কারণ বলে। তো জনগণকে আসলে ইভিএম এর কার্যকারিতা, কিভাবে ভোট দিতে হয়, ইভিএমটা কি, কেন এখানে ম্যানিপুলেট করা সম্ভব কি সম্ভব না, এই জিনিসগুলো মানে জনগণকে সচেতন করা উচিত। তার এটা একটা টেকনোলজি, কিন্তু উন্নত টেকনোলজি, পৃথিবীর অনেক দেশেই হয়, আবার অনেক দেশে হয়ও না। তো এইখানে যে ম্যানিপুলেট করা যায় না, বিশেষ করে ইভিএম দিয়া, সেই জিনিসটা বোঝানোর জন্যই নির্বাচন কমিশন হয়তো এই প্রচারণার চিন্তাটা করেছে, এবং অনেক বুদ্ধিজীবীও কিন্তু এই পরামর্শ তাকে দিয়েছিল। এবং প্রায় 39টা দলের ভিতরে 12টা দল কিন্তু ইভিএম এর পক্ষে ছিল, বাকিগুলা কিছু শর্ত সাপেক্ষে তারা কিছু পক্ষে ছিল, আরো কিছু বিপক্ষে ছিল, যেখানে বিএনপি তো এখানে যায় নাই। তো বিএনপি ইভিএম নিয়ে কেন কথা বলবে? আর নির্বাচন কমিশন আগেই আজ্ঞাবহ হয়ে গেছে, তো ফ্রম দ্য বিগিনিং যখন আমাদের সার্চ কমিটি করা হলো, সেই সার্চ কমিটিকে তারা প্রত্যাখ্যান করলো। তারপরে তারা যখন নির্বাচন কমিশন তৈরি করলো তখন সেটাকেও প্রত্যাখ্যান করলো। তো ওনারা তো প্রত্যাখ্যানের মধ্যেই আছে, ওনারা তো কোনো কিছু যে ভালো করে হবে বা হওয়া উচিত বা এইভাবে হলে আমরা ভালো, উনাদের কোনো কিছুই তো উনারা অ্যাকসেপ্ট করে না সেই ফ্রম দ্য বিগিনিং। ওনারা তো বলছে যে মানে নিরপেক্ষ সরকারের এখন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারি যে সবচেয়ে একজন একটা ভোটের ব্যাপারে সবচেয়ে নিরপেক্ষ ভোট হয়, এটা কে বলেছে? 2001 সালে তো আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকারই তো আমাদেরকে হারিয়ে দিয়েছিল, আপনাদেরকে হারিয়ে দিয়েছে, কিন্তু ভোট তো ভালো হয়েছে না, ভোট ভালো হলো কিন্তু আমাদেরকে হারিয়ে দিয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকার। কেননা লতিফুর রহমান সাহেবকে আমরা দেখেছি উনি চেয়ারে না বসাই সবাইকে হটাই দিল, এবং মনে হচ্ছিল তার কাছে কোনো প্রেসক্রিপশন গেছে, সে অ্যাকর্ডিং মানে সেই প্রেসক্রিপশন সে সবকিছু কমপ্লিট করে কন্ডাক্ট করছে তার ভোটাধিকার, এটা তো আমরা দেখেছি। এবং তারপরও নির্বাচন কমিশন হয়তো আরো কিছুদিন কি বলে তত্ত্বাবধায়ক সরকার হয়তো চলতো, কিন্তু সেটা তো বিএনপি নষ্ট করেছে। কেন 7-8-এ 1-11-এ কি বিএনপির শিক্ষা হয় নাই যে তারেক রহমানের কোমর ভেঙে মুচলেকা দিয়ে লন্ডন পাঠাইলো, আমার নেত্রীকে তাদের নেত্রীকে জেলখানায় পাঠাইলো, ব্যবসা বাণিজ্য যারা করছিল তাদেরকে কি ধরনের একটা অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা গেলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা কিভাবে নষ্ট হয় সেটা তো 7-8 আমরা দেখেছি। তাহলে কোনো সুস্থবান রাজনীতিবিদ কখনো এই অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। গোটা বিশ্বের না, আমার শেষ কথা, গোটা বিশ্বের গণতান্ত্রিক দেশে, উন্নত দেশে যেভাবে নির্বাচন হয় আমরাও সেখানে যাওয়া উচিত, সেই জায়গাতে। এটাই গণতন্ত্রের প্র্যাকটিস। শোনেন, মূল কথা হলো নির্বাচন কমিশন বলেন, পুলিশ প্রশাসন বলেন, সিভিল প্রশাসন বলেন, সবকিছু এখন একটা আওয়ামী লীগের মানে যেভাবে এবং বিচার বিভাগ বলেন কুক্ষিগত করা হয়েছে, এটা একটা দলীয় মানে বরকন্দাজ বাহিনীতে পরিণত করা হয়েছে। এটাই হলো মানে সর্বশেষ। ইভিএম নিয়ে কেন এত বাড়াবাড়ি? রাজনৈতিক দলগুলো চাচ্ছে না, মানুষ চাচ্ছে না, বুঝছে না। তারপরে কারণ এখানে দুই ধরনের ব্যাপার আছে, একটা হলো আওয়ামী লীগের প্রেসক্রিপশন, আর এর ভিতরে একটা মধু আছে, মধু 8,000-10,000 কোটি টাকার প্রকল্প, বুঝেন না? আগের কমিশনের নির্বাচনী দুর্নীতি আপনারা দেখেননি। এখানে লোভেরও ব্যাপার আছে, দুইটা সুবিধা ওনাদের জন্য, সেই জন্য এগুলো নিয়ে প্রচারণা। আয়ারল্যান্ডের মতো দেশ $51 মিলিয়ন খরচ করে এটা বাদ করছে।
পৃথিবীর সমগ্র মাত্র 4টা দেশে শেষ পরিপূর্ণ করতে আছে। হবে। সেই জায়গায় ইভিএম নিয়ে এই ধরনের বাড়াবাড়ি, এটা ওই আগের 2টা নির্বাচন 2ভাবে করেছে, এই নির্বাচন অন্য ছলাকলায় করতে চায়। এটাই হলো মূল টার্গেট, মূল করবে। আর তার জন্য যাতে কেউ বাধা না দিতে পারে আগে থেকেই, গতবার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, আমি শেষ করি 5 সেকেন্ড, গতবার যেভাবে শুরু হয়েছে এইভাবে আগে থেকেই দমন করে লাঠি দিয়ে, দিয়ে, ঢাল দিয়ে, পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে। আজকে পুলিশের একটা প্রজ্ঞাপন যদি আপনি দেখেন যে প্রত্যেক থানা, ওয়ার্ড, পৌরসভায় 5 জন করে কারা বিএনপিকে অর্থ দেয়, কারা লোক দেয়, এগুলো প্রজ্ঞাপন চেয়ে ইউনিয়ন পর্যায়ে 5 জনের নাম পাঠাতে বলেছে। এই হলো বাংলাদেশের রাজনীতি। একেবারে সময় নেই, আমি জাস্ট শেষ 30 সেকেন্ড জনাব সোহরাব হাসানের কাছ থেকে শুনতে চাই। আপনি বলেছিলেন যে আস্থার সংকট, সেটি কাটাতে কি করতে পারে নির্বাচন কমিশন? একটাই কাটাতে পারে, আওয়ামী লীগ এবং বিএনপির 2জন গুরুত্বপূর্ণ নেতা এখানে আছেন, তারা যদি এই প্রতিজ্ঞা নেন এবং তাদের নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব দেন, অতীতে যাই হোক আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশের জন্য সুন্দর নির্বাচন প্রয়োজন, এই ব্যাপারে যদি তারা প্রতিজ্ঞ থাকে, সেই উদ্যোগ কে নিবে? যারা ক্ষমতায় আছে তাদেরই নেওয়া উচিত, এবং যারা বিরুদ্ধে দলে আছে তাদেরও সেই উদ্যোগে সাড়া দেওয়া উচিত। আমরা তো দেখছি যে বিএনপি কোনো উদ্যোগে, এই ধরনের কোনো উদ্যোগে সাড়া দিচ্ছে না। বা অতীত যদি বলি, অতীতে তো এরকম একটি আলোচনায় তারা গিয়েছিল, ফিরে এসে তারা মানে তাদের ভাষায় যে তারা কিছুই সেই কমিটমেন্ট মানে কেউ রক্ষা করে আমরা পূর্ণ পাইনি, প্রতারিত হয়েছি। চেষ্টা চালাতে হবে, চেষ্টা চালাতে হবে। জনাব আনোয়ার, তাদের মানসিকতা আনোয়ার আপনাকে আমি সময় দিব। প্রধানমন্ত্রী গেছে, জনাব আনোয়ার, আমি আপনাকে সময় দেখা তো করতো। আমি আপনাকে সময় দিচ্ছি। এই সৌজন্য বোধটুকু যাদের নাই তাদের সাথে কিসের আপনি বুঝতে বলছেন? একদম জি, আপনাকে শুনতে চাই। 30 সেকেন্ড। জি জি বলুন, আপনি 30 সেকেন্ড বলুন। না, আমি যে কথাটা বলছি যে ভাই যে এক্সপেকটেশনটা করছে, এটা আসলে সবারই এক্সপেকটেশন। যারা রাজনীতি সত্যিকারের মানুষের জন্য করতে চায় তাদের কথাটাই হলো সরকারি দল বিরোধী দলের ভিতরে একটা সখ্যতা থাকবে, যেটা অন্য অন্য দেশে দেখি ভালো লাগে। কিন্তু আমাদের মানে দুর্ভাগ্যজনক হলো যে 71-এ যারা পরাজিত হয়েছিল ওরা রাজনীতি করে, এবং 75-এ যারা খুনি তারা রাজনীতি করে। এখন বিভেদ হয়ে গেছে, একদিকে মুক্তিযুদ্ধের পক্ষ আর বিরোধী পক্ষ। সময় দিতে পারবো না। জনাব শহীদুল ইসলাম বাবুল, জনাব সোহরাব হাসান, জনাব আনোয়ার ইসলাম আনোয়ার, আপনাদের 3 জনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।